Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp/text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মিডল পাথ রেডিওতে আজকের বাংলা অনুষ্ঠান অভিমতে। বরাবরের মতো আমরা আজ সাম্প্রতিক যে বিষয়গুলো আছে কিছু বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। আমি আহমদ শফিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আশা করছি আগা থেকে গোড়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সাথে থাকার জন্য আগাম আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আপনারা হয়তো এর মধ্যে অবগত আছেন যে লন্ডন মেয়র বরিস জনসন, তাকে কনজারভেটিভ এর পক্ষ থেকে একটা সিট বরাদ্দ করা হয়েছে এবং এটা কনজারভেটিভের একটা সেফ সিট ছিল এবং তাকে নমিনেশনও দেওয়া হয়েছে 2015 মানে 2015 সালে যে নির্বাচন আসছে ব্রিটেনের বুকে, যে সাধারণ নির্বাচন হবে, সেই সাধারণ নির্বাচনে তিনি একজন এমপি প্রার্থী থাকবেন। আমরা বরিস জনসনের ব্যাপারে আলাপ করব, তার যে অভিজ্ঞতা লন্ডনের মেয়র হিসেবে এবং যে সমস্ত কাজ তিনি করেছেন লন্ডনবাসীর জন্য, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। এর মধ্যে থেকে কিছু কিছু প্রশ্ন আমরা করার চেষ্টা করব। সেগুলো হচ্ছে, বরিসকে আমরা জানি এবং লন্ডনের জন্য বেশ কিছু কাজ করেছেন তিনি এবং কোনো কোনো সময় আমরা জানি যে বরিস কন্ট্রোভার্সিয়ালি হয়ে যান কিছু কিছু কমেন্টের জন্য বা তার ব্যবহারের জন্য। কিন্তু তিনি কি ভালো কাজ করতে পেরেছেন, কতটুকু করেছেন, এবং যদি বেশি কাজই করে থাকেন ভালো কাজ, তাহলে তিনি একটা সেফ সিট, কনজারভেটিভের একটা সেফ সিটে তিনি কেন নমিনেশন নিলেন, আরও অনেক চ্যালেঞ্জিং পজিশনে তিনি কেন গেলেন না, তিনি কি ভোটারদের মন জয় করতে পেরেছেন, পারলেও কতটুকু পারতে সক্ষম হয়েছেন, এইসব ব্যাপার নিয়ে আলাপ করব বরিস জনসনের উপরে। এরপর আমরা জানি যে ইয়ান ভেজলি নর্দার্ন আয়ারল্যান্ডের একজন রাজনীতিবিদ, গত কয়েকদিন আগে তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন। তার জীবনী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, তার নর্দার্ন আয়ারল্যান্ড পলিটিক্সে তার যে কন্ট্রিবিউশন রয়েছে, তার যে অবদান রয়েছে, এই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আদৌ কি নর্দার্ন আয়ারল্যান্ডের যে শান্তি চুক্তি হয়েছে দুটি বিরোধপূর্ণ দলের মধ্যে, এবং তারা সরকার গঠন করে আজ বহু বছর ধরে সেই সরকার চলছে শান্তিপূর্ণভাবে, এটা কি একটা মডেল হতে পারে বিশ্বের অন্যান্য জায়গার জন্যে, নাকি এখান থেকে আমাদের কোনো শিক্ষাই গ্রহণ করার নেই? এসব ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আমাদের তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কিছুদিন আগে পত্রপত্রিকা বেরিয়েছে যে ফ্যাট শেমিং, অথবা যাদের ওজন একটু বেশি তাদেরকে নিয়ে একটা ধারণা ছিল পূর্বে যে তাদেরকে নিয়ে তামাশা করলে অথবা তাদেরকে লজ্জা দিলে হয়তো তারা খাবারের প্রতি তাদের যে সাধারণ লোভ থাকে সেই লোভ থেকে তারা সরে আসতে পারেন, তাদের নিজের প্রতি যত্নশীল হতে পারেন, খাবারের প্রতি যত্নশীল হতে পারেন, স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এক্সপার্ট, যারা হেলথ এক্সপার্ট, তারা কিছুদিন আগে বলেছেন যে ফ্যাট শেমিং অথবা যাদের ওজন বেশি তাদেরকে লজ্জা দিলে তাদের বরঞ্চ উল্টো একটা রিয়াকশন হতে পারে, যেমন তারা হয়তো কমফোর্টের জন্য খাবার খেতে পারেন অথবা এর একটা উল্টো রিয়াকশন হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বরাবরের মতো আজকেও
আমাদের স্টুডিওতে ইসহাক উদ্দিন ভাই, ওনার সহযোগিতা আমরা পাবো। বিভিন্ন টপিক নিয়ে উনি আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং অনলাইনেও আমরা চেষ্টা করব যে কিছু কল নেওয়ার জন্যে। তো আর দেরি না করে আজকের প্রথম যে বিষয়, এই বিষয়ে আমরা কিছুটা ইন্ট্রোডাকশন এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন প্রশ্নের দিকে যাব। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের ইসহাক উদ্দিন ভাই। তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আমাদের বিগত কয়েকটা প্রোগ্রামে তিনি আমাদের সাথে ছিলেন। ইয়ুথ ওয়ার্কার হিসেবে তার বেশ কিছু সামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছেন। আমরা আর দেরি না করে আমরা ইসহাক ভাইয়ের কাছে চলে যাব। ইসহাক ভাই, আপনি যদি প্রথম দিকে বরিস জনসন, আমরা সবাই জানি লন্ডনের মেয়র, ওনার একটু ইন্ট্রোডাকশন টেনে তারপর আমরা বিস্তারিত যাব। ধন্যবাদ আপনাকে আবারও, আর আপনাদের শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। I think when I met Boris a few years ago when he first wanted to become a mayor, and I was in one of the biggest, I'm sure you heard of Telco. They called a big conference that type, and he was there. In the beginning, I think people never took him as seriously as he looks. Well, he never looks serious anyway. His hairstyle, he usually his bicycle is behind him, and that's it. That's how he is normally. So, কেউ আসলে ওনাকে মানে seriously নেয় নাই যে can he really do it? But problem was, I think he is a very clever man. I think this is maybe a gimmick he plays, or this is something he. That's how probably his face is. He makes people laugh. He makes funny comments, and never took seriously. But when Ken Livingstone lost to him, actually, then people start talking about him. Wow, we didn't know he's going to do that. How can you make? How did he do this? And I've had a few friends from Telco, and they even said, we never thought he would do this. I remember once when they were asking him question, everything they say, he was keep on saying, yeah, I'll do it. Yeah. He never said no to anything. He never said no to anything. And people were laughing at him. He said, he's not going to do it. How can he be Ken Livingstone? A man, he's been there for 40 years, or maybe more than that. All his life he's been like that. And but I think what because his background is he's a journalist, I'm sure he knew what he was doing. So I think he also, he grown up in America. He's studied in America as well, and in New York, I think. And I think he things he done. Yes, he is controversial as well. He can make any comments. I don't know if people take it seriously or not, but he does make comments then, and people laugh at him. That's the thing. But he's doing things he does. So I can't say more than that. Actually, he is probably good at what he does. Maybe we don't. Maybe I do disagree with him. A lot of things he does, but yes, he's doing his job well. ইসহাক ভাই, আপনি তার কন্ট্রোভার্সিয়ালের কথা বললেন, কিন্তু মিডিয়ার যে এখন যে একটা মিডিয়ার ব্যবহারে আমরা দেখি যে কন্ট্রোভার্সিয়াল কাজ করলেই ফ্রন্টলাইন পেজে আসা যায়, কন্ট্রোভার্সিয়াল কাজ করলেই মিডিয়া আপনাকে সময় দিবে, একটা অ্যাট্রাকশন দিবে, এবং আবার আপনি হয়তো মিডিয়ার যে focus আছে, I think because he's a media man, maybe he's using that as a tool. Maybe everyone shies away or going away, probably sleeping, so he makes a comment and he's in the front line again. I think recently he made a comment regarding, he said, until they are guilty until they're proven innocent. I mean, stuff like that. He is a politician who is high of the high. I mean, you can't say he's a small person. People thinking one day he'll become a prime minister, maybe. He's in that line. If he makes this kind of comments, I mean, it must be something behind that. So I think he plays with the media because that's his true maybe. হতে পারে। তো এখন আমরা জানি যে গত কয়েকদিন আগে তাকে একটা সেফ সিট দেওয়া হয়েছে আক্সব্রিজের কাছে, একটা সেফ সিট তাকে দেওয়া হয়েছে কনজারভেটিভের পক্ষ থেকে। তো আমরা জানি যে বরিস মিডিয়াকে ব্যবহার করতে জানেন। গত দুটো ইলেকশনে লন্ডনের মেয়র হয়েছেন উনি, এবং আমরা জানি যে কেন লিভিংস্টনের মতো রাজনীতিবিদকে উনি প্রায় দুবারের মতো হারিয়েছেন লন্ডন মেয়রের ইলেকশনে।
তো এত ভালো করার পর উনাকে একটা সেফ সিট কেন দেওয়া হলো? একটা চ্যালেঞ্জিং সিটে উনি যেতে পারছেন না কেন? I think this is a matter of surprise for us, and most of the people are surprised as well. Why? I mean, he is so popular. He is very popular in Conservative. He is some people say he's a threat to confidence of the Prime Minister. And why did he choose this one? It's surprising to me as well. I mean, this is probably Boris. That's his style, maybe. You know, he surprises a lot of people in a lot of things. So, আমার কাছে লাগে আর কি he didn't want to take the risk. So, I think he wants to definitely move on the high of the high. So, আমার কাছে লাগে আর কি আপনার উনি কোনো risk নিতেই চাইতেছে না. But I'm quite surprised. Why did he not take any bigger post somewhere else? I mean, some challenge. Because he is very popular. You like him or not like him, but people do vote for him. He's proven twice. But Ken Livingstone is one of the most... he's a legend for Labour. He's been there for so long. Tory. I mean, Ken Livingstone. Ken Livingstone, yeah, from Labour. He Labour. is... so if he can beat him twice, I mean, come on. He's got something behind, That is- definitely. এটা আসলে জোকের ব্যাপার না। দুইবার কেন লিভিংস্টনকে ভোটের মাধ্যমে হারিয়ে দেওয়া, এটা তো জোকের ব্যাপার না। I'm also like, I mean, I think he's also, you can't, I didn't see him taking any risk in his policies as well. Which he always played the safe side. His policies, his people he stays with, and he's using that. actually. আসলে কি উনি সেফ থেকেছেন? কিছুদিন আগে আমরা জানি যে উনি বলেছিলেন যে পাবলিক ট্রান্সপোর্ট যে বা পাবলিক ট্রান্সপোর্ট যে ইয়েগুলো আছে ওখানে অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করে দিবেন। তো এটা অবশ্য এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি, কিন্তু এটাই উনি বলছেন যে এটা এখনো বিতর্কিত বিষয় হিসেবে আছে, হয়তো এখনো কনফার্মেশন বা এই ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। I think with him is আমার লাগে আপনার যে smoking ban was one of the everyone loved it. Challenging. So I think he came up with something new, and he's probably testing people. That's the thing. He's probably testing his ground, how where he is at the moment. So maybe he's just trying again his old tricks. I wouldn't say tricks, but that's his politics maybe. আচ্ছা, অনেক মিডিয়ার বেশ কিছু জায়গায় ওনাকে বলা হয় যে যদি কোনো লিডারশিপ চ্যালেঞ্জ আসে, অথবা বরিস কি লিডারশিপ চ্যালেঞ্জ থ্রো করতে পারে ডেভিড ক্যামেরনের প্রতি, এরকম অনেক বিতর্ক মাঝে মাঝে আমরা দেখি। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে? I think I've been hearing this one for a long time now, probably a few years now. They think he's the man to take Cameron on. He's the man who will do that. I think definitely the last 2 years we see in that line. And I think that the people say agun afna kuno dume mubara na kisu agun lage afna. So I think it must be something right there. Must be something. And with his young and with his knowledge of journalism, I think he's quite safe. I mean, তার ক্যারেক্টার এখনো মানে এরকম নাই দ্য নেক্সট ম্যান ক্যান চ্যালেঞ্জ ক্যামেরন ইজ হুজ দ্য নেক্সট ম্যান। কিন্তু এক্সপিরিয়েন্সের বা অভিজ্ঞতার কথা যদি আমরা বলি, প্রাইম মিনিস্টার হিসেবে তো ক্যামেরনের অনেক অভিজ্ঞতা আছে। এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, যদিও বরিসের লন্ডনের মতো একটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একটা সিটি চালানোর অভিজ্ঞতা রয়েছে দুবার, কিন্তু ক্যামেরনের কিন্তু যে জব উনি এখন করছেন বা যে পদের জন্য তারা লড়বেন, সেই পদের অভিজ্ঞতা কিন্তু ক্যামেরনের বেশি। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আসলে দিস ইজ সামথিং ইউ মেক রিয়েলি গুড পয়েন্ট, যে তখন মানুষ কি মনে করেন আপনারা, যদি এরকম লিডারশিপ চ্যালেঞ্জ যদি আসে, তাহলে কনজারভেটিভের যে এমপিরা রয়েছেন ওনারা কি বরিস মিডিয়া পার্সন তাকে বেশি গ্রহণ করবেন, নাকি যে ডেভিড আমাদের সামনে আছেন ডেভিড ক্যামেরন ওনাকে বেশি গ্রহণ করবেন বলে আপনি মনে করেন? কারণ হচ্ছে ডেভিডের অনেক এক্সপিরিয়েন্স রয়েছেন। দিস ইজ সামথিং টু বি সিন, বিকজ আপনি খুবই সুন্দর একটা কথা বলছেন যে
the post of Prime Minister is not like a post of the Mayor of London. He's totally different. And Boris যেভাবে আপনার তার things he does is like fun. To him, it's just like everything is easy. When he speaks people, he makes laugh and stuff. But this is something we have to, as a resident of London, I think this is something we have to see seriously, because we don't want people to make laugh, make fun out of him or fun out of us. It's the same thing, isn't it? And the problem we have with Scotland now, and if he becomes the Prime Minister, I don't know what he's going to do, because with him, you cannot think what he's going to do next. He's unpredictable. হ্যাঁ, আনপ্রেডিক্টেবল এটা ঠিক, কিন্তু আনপ্রেডিক্টেবল এটা তো একটা স্ট্রেংথ হতে পারে। আনপ্রেডিক্টেবল এটা মনে করেন যে তার বিরোধীতে যারা থাকবে তারা যদি তাকে প্রেডিক্ট করতে না পারে যে পলিসি মেকার হিসেবে সে কি করবে না করবে, তাহলে তো বরিসের এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতে পারে, ডিসঅ্যাডভান্টেজ না হয়ে। আমার কাছে লাগে যে জিনিসটা আপনার ওই যে not many people take him seriously in that sense. আমাদের যে with different communities, I don't know how good deep relationship he has or he got into. I'm done. He came a few times. He came in Tower Hamlets and stuff, and he's been around here. But he's never got into any kind of dispute, or he never goes in those lines. He always stays out. Mm-hmm. So I think that স্বভাবটা যে আমি স্বভাবটা এরকম যে I don't know how he's going to do it. I don't know. I'm honestly not sure how he's unpredictable. Can go in his side because people don't take it seriously. People think, let's do for fun. এটা হইতে পারে এরকম, কিন্তু আবার তো ওইরকমও হইতে পারে যে when it comes to that post, especially conservative, they think that this is a strong, they have a lot of background. They're not going to choose anybody just like that, just because of a face value and stuff. I'm sure they are thinking about it. But end of the day, politics, who can win it for you? That's the thing, isn't it? এটাই আসলে মেইন জিনিস। যদি বরিস কন্ট্রোভার্সিয়াল হয়ে মিডিয়া পার্সন হয়ে মানুষের ভোট যদি নিতে পারে ডেভিডের চাইতে বেশি, তাহলে তো মনে করেন যে লিডারশিপ চ্যালেঞ্জও যদি আসে, তাহলে বরিসের জন্য এটা ভালো কাজও হইতে পারে, ভালো কাজ হিসেবে বরিসের জন্য এটা কাজ করতে পারে। হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখি যে মনে করেন যে লন্ডনের মেয়র হিসেবে হয়তো বরিস এতদিন চলে গেছেন, যেমন মনে করেন ফান করে, মজা করে, অথবা তার যে একটা ক্যারেক্টার আছে আমরা জানি যে উস্কো খুস্কো চুল, হ্যাঁ উস্কো খুস্কো চুল, বা যে কোনো কথা বলে মানুষ এত সিরিয়াসলি নেন না, কারণ মানুষ মনে করেন এ তো বরিসের কাছ থেকে এটাই আশা করা যায়, তো এই জন্য খুব সিরিয়াসলি নেন না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যখন আমরা দেখি তখন দৃশ্যটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইরকমভাবে পরিবর্তন হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যখনই একটা রাষ্ট্রপ্রধানকে দেখি বিভিন্ন দেশের, তখন এবং তারা দেখি যে সিরিয়াস ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন এবং তারা সিরিয়াস টাইপের মানুষ সবাই। বরিসের মতো ক্যারেক্টার যারা, বরিসের মতো চারিত্রিক লোক আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আমরা দেখি না খুব একটা রাষ্ট্রপ্রধান হিসাবে। তখন গিয়ে যদি বরিস, মনে করলাম আমরা যে বরিস আপনার কনজারভেটিভের পক্ষ থেকে একটা লিডারশিপ চ্যালেঞ্জ উইনই করলেন, আমরা ভাবলাম, ধরে নিলাম তর্কের খাতিরে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অঙ্গনে এই ব্যাপারটা কীরকম দাঁড়াবে? My personal এটা বলতে পারবো আসলে কি, how would they see, I don't know how they're going to see him, but I wouldn't want somebody representing me with this funny face. Funny, he's a nice guy. I'm sure he's a nice guy. International level. Because he's making a lot of people laugh. When he makes comments, any kind of thing he can do it. He does. A lot of people are not happy with him. There are a lot of people don't like him too. With his comments. এসাক ভাই, আমি একটু দ্বিমত পোষণ করবো আপনার সাথে। সেটা হচ্ছে এরকম যে মনে করেন যে
আন্তর্জাতিক ক্ষেত্রে বরিসের যে এক্সপোজার হওয়ার দরকার ছিল সেই রকম হয়তো এক্সপোজার হয়নি। অলিম্পিকের ব্যাপারে আমরা আসবো, অলিম্পিকের প্রসঙ্গে। অলিম্পিকের সময় বরিস আমরা জানি যে চায়নাতে গিয়েছেন বা বিভিন্ন সময় নিউ ইয়র্কের সাথে একটা ভালো সম্পর্ক আছে তার, যে উপদেষ্টা মণ্ডলীর কিছু উনি নিউ ইয়র্ক থেকে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করেন, ওখান থেকে চিন্তাভাবনা সব শেয়ার করার জন্য। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বরিসের যে এই যে ক্যারেক্টার বা চরিত্রটা, এই চরিত্রটা যদি আন্তর্জাতিক পর্যায়ে এক্সপোজ করার সুযোগ পায়, তাহলে তো ওখানেও যদি বরিস ফেমাস হওয়ার চান্স পেয়ে যায়, তাহলে এটা কি আমাদের জন্য ভালো না, ইউকের জন্য? যদি ভালো হয় তাহলে ভালো, যদি ভালো হয় তাহলে ভালো। তাও ঠিক, আসলে মানে ভালো হওয়ার চান্সটাই ভালো, কারণ হি ইজ তার যে সম্পর্কটা, মানে আপনি যদি ইন্টেনশনালি দেখেন, হি ইজ ডান কোয়াইট ওয়েল ইজ ওয়েল, ইজন্ট হি? লোকালি যদি আপনি মনে করেন, লন্ডনের মধ্যে আমরা তো দেখলাম যে দুটো ইলেকশন, তাও ওনার যে সেকেন্ড ক্যান্ডিডেট অথবা তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন লিভিংস্টন, খুব স্ট্রং প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং স্ট্রং প্রতিদ্বন্দ্বী কে হারিয়ে দুবার লন্ডনের মতো একটা বৃহৎ, পৃথিবীর মধ্যে অন্যতম একটা শহরের মেয়র হওয়া দুবার, এটা চারটিখানি কথা ছিল না। তো এটা করার সম্ভব হয়েছে তার এই ক্যারেক্টার দিয়েই। তো এখন এই ক্যারেক্টার যদি লন্ডনে কাজ করে, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে কি কাজ করবে না? আসলে কাজ করবে, কিন্তু আই থিঙ্ক ওয়ান্স হি বিকামস, লাইক লন্ডন ইজ ওয়ান থিং অ্যান্ড বিকাম এ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ইজ নাদার থিং, because soon as he goes there, you will see from the all angle, people see from the all angle, because he's representing England to outsiders. ওই সময় কিন্তু অনেক কিছু চলে আসবে, অনেক কিছু কিন্তু লোক পারিয়ে নিয়ে আসবে। At the moment maybe he's bullying people, just like, because he's Ken Livingstone, he's old now, he's old and he is not the same as before, but now when he goes to becoming a prime minister, this is totally a different field for him, and from all angle they will be attacked. বুলিংটা মনে হয় একটু স্ট্রং হয়ে যায় বরিসের জন্য। উনি হয়তো ফান করার চেষ্টা করেন, হয়তো কারো কাছে এটা মনে হতে পারে যে একটু কঠিনভাবে উনি বলছেন বা একটু বিতর্কিত হওয়ার চেষ্টা করছেন, এরকম হতে পারে। এই ব্যাপারে কি মনে করেন আপনি? You can say it, yes, it's your opinions, yes. You cannot be bullying, yes, I'm a strong word, yes, it's true. আমরা যদি এখন ফোকাস করি যে লন্ডনের যে ওনার যে কন্ট্রিবিউশন আছে, আমরা জানি যে লন্ডনের মেয়র হিসেবে উনি বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সির জন্ম দিয়েছেন, বিভিন্ন কথা বলে বিভিন্ন সময়। কিন্তু লন্ডনের যে কাজগুলো আমরা আছে উনি করেছেন, মনে করেন যে ওনার সময়ে লন্ডন অলিম্পিক জিতল, 2012 সালের যে অলিম্পিক হয়ে গেল সেটা, এবং এর বিটটা হয়েছিল আরও কয়েক বছর আগে মনে হয়, তখন বেইজিংয়ে যেতে হয়েছে। উনি বেইজিংয়ে গিয়ে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে ওখান থেকে অলিম্পিকটা রিসিভ করে তারপরে লন্ডনের দিকে নিয়ে এসেছেন, এই একটা কন্ট্রিবিউশন। তারপরে আমরা জানি যে লন্ডনকে একটা গ্রিন সিটি করার জন্য যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, এবং তার মধ্যে বরিস বাইকের যে একটা প্রকল্প রয়েছে, বরিস বাইকের যদিও কিছু কিছু জায়গায় আমরা জানি যে বেশ অ্যাক্সিডেন্টের কারণে, নিরাপত্তাজনিত কারণে অনেক সাইক্লিস্ট মারাও যাচ্ছেন, স্টিল পপুলার, হ্যাঁ। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই যে বরিসের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা অনেকটা সাকসেসফুল হয়েছে। যদিও আমরা জানি যে এই সাইকেলের যে পার্টনারশিপ ছিল আপনার বার্কলি ব্যাংকের সাথে, প্রথম ফেজের মনে হয় তারা কাজ করেছে এবং সেকেন্ড ফেজে তারা বলেছে কাজ করবে না, এরকম একটা কথাবার্তা এসেছে মিডিয়ার মধ্যে। তো এত সার্থকতার পরেও, যতটুকুই সার্থকতা আমরা দেখি তার, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কোনো একটা কারণে কনজারভেটিভের পক্ষ থেকে তাকে একটা সেফ সিট দেওয়া হলো। এটা কি এই জন্যই হতে পারে যে তাকে আবার পার্লামেন্টে নিয়ে আসা? যে করেই হোক একটা সেফ সিট দিলে শুধু শুধু ঝুঁকি নেওয়ার কি দরকার? তাকে একটা সেফ সিট দিয়ে পার্লামেন্টে নিয়ে আসা হোক, এবং পার্লামেন্টে আসার পরে যখন একটা এন্ট্রেন্স হয়ে গেল, তখন যদি লিডারশিপ চ্যালেঞ্জে যেতে হয় বরিসের বা অন্যান্য যে কোনো কিছু করতে হয়, এটা অনেকটা সেই দরজাগুলো খুলে দেয়। I think this is my own personal analysis. I think what we've seen before, when Tony Blair first came into the scene, he was a very young man, very stylish, and especially a lot of women were voting those days. And then he came Cameroon, same design, young man. People still say,
we never had a. What is these young people doing nowadays? They don't make good policy. This is what the old people keeps on saying it. Him in the same limelight after দেখতে পারবা যে বরিসে না আইছে আপনার he's also young, he's stylish and stuff, so they feel if you say Cameron is not there, who would you put second man after him? Who could challenge him apart from Boris? Nobody. I don't see it. I know they probably they have older, but the link is as the women's votes mostly goes on those young guys. I think he's on that line. এটা সাইকোলজিক্যাল ব্যাপার মনে হয়। I think this is how the things are turning around. Maybe. হ্যাঁ, তো আপনি যে কথাটা বললেন, তাহলে মনে করেন যে লেবারের পক্ষ থেকে কিন্তু কোনো শক্ত যে লিডারশিপ যে একটা চ্যালেঞ্জ আসবে, ক্যামেরুনকে যে একটা শক্ত প্রতিরোধ ফেস করতে হবে, যেমন লেবারের ঘাটিতে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে অনেকেই চাচ্ছেন যে লেবারের যে বর্তমান লিডার আছেন তাকে দিয়ে কাজ হবে কি হবে না, পরবর্তী ইলেকশন কি উনি জিততে পারবেন কি পারবেন না, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন মাঝে মাঝে দেখা যায়। যদিও বিরোধী দলের যে নেতা রয়েছেন উনি চেষ্টা করছেন জনগণের মন জয় করার জন্য, বিভিন্ন কর্মসূচি দিয়ে অনেক পলিসি ঘোষণা করে, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যদি শক্ত কোনো প্রতিযোগিতা নাই থাকে তাহলে এখন লিডারশিপ আসার প্রয়োজনীয়তা কি? এইটাও ঠিক। যদি এইরকম না হয়, আমরা তো চাই না এরকম হতে, যদি if Scotland goes away from it, this can be a big challenge for him. এইটা আবার আরেকটা কথা, যদি স্কটল্যান্ড, জানি না আমরা আগামী থার্সডে হবে, বৃহস্পতিবারে আগামী থার্সডেতে কি হবে, নির্বাচন সামনে আমাদের, যদি স্কটল্যান্ড চলে যায় তাহলে হয়তো ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কিছু জবাবদিহি হয়তো করতে পারে, প্রশ্নের সম্মুখীন হতে পারে, তখন চিত্রটা ভিন্ন হয়ে যাবে। কিন্তু বর্তমানে আজকে যে চিত্রটা আছে আমাদের সামনে, সেই চিত্র আমরা কন্টিনিউ করব, এবং কন্টিনিউ করার সময় আপনাদেরকে স্টুডিওর নাম্বারটা বলে দিই। আমাদের স্টুডিওতে যোগাযোগের নাম্বার হচ্ছে 07477080248। আমি আবারও বলে দিচ্ছি নাম্বারটা 07477080248। আপনারা আমাদেরকে স্টুডিওতে সরাসরি কল করতে পারেন অথবা আমাদেরকে ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে info@middlepathradio.com। info@middlepathradio, পুরোটাই একটা শব্দ, middlepathradio.com। আপনারা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন, আমাদের গুগল অ্যাপসে গিয়ে মিডল পাথ রেডিও পুরোটা একটা শব্দ হিসেবে যদি আপনারা দেন তাহলে আপনারা যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করতে পারবেন। ফিরে আসি আমরা ইসাক ভাইয়ের কাছে, আমরা যে আলোচনা চলছিলাম সেটা হচ্ছে যে যদি বিরোধী দলের কাছ থেকে যদি এত চ্যালেঞ্জ নাই আসে তাহলে লিডারশিপ চ্যালেঞ্জ ফেস করতে হবে কেন? I think at the moment, Conservatives they have made some lot of mistakes in the policies, like bedroom tax and those kind of stuff. They've really been from the all side. They've been attacked, and they're not very popular at the moment. And Labour come in the centre now, and their policies are what they're doing is this is politics. They're just looking at how people are taking them. So they are strong in a lot of places. The people want to see a change. People want to see a change, and even a lot of complaining. I have a lot of friends live in Docklands, so a lot of complaints in that sense. The Tory policy always going to be for the riches, rich ones, not for us. Gotcha. So these policies are affecting a lot of people, a lot of people. And if there is a chance in the poll, if they see, if the Scotland slips, then something will happen. Definitely will happen. আচ্ছা, that's almost একটা জায়গায় যদি আপনার ফোকাসটা ফিরিয়ে নিয়ে আসি, মনে করেন যে বেডরুম ট্যাক্সের কথা আমরা বললাম, কিন্তু অর্থনীতির কথা যদি আমরা বলি, গত লেবার যে কারণে চলে গেল ক্ষমতা থেকে আমরা জানি, সেইটা হচ্ছে যে আপনার অর্থনীতির অবস্থার কারণে, এবং অর্থনৈতিক অবস্থাটা খারাপ হওয়ার কারণে লেবার চলে যেতে হলো, এবং লেবারের পরে কনজারভেটিভ আসলো, এবং কনজারভেটিভ এসে আমরা কিন্তু প্রায় রিসেশন থেকে প্রায় বেরিয়ে চলে এসেছি। বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যারা ভালো রেজাল্ট করছে, রিটেল মার্কেটেও একটা ভালো ফলাফল দেখা যাচ্ছে। যে এই যে ইকোনমিক টার্নটা করলো কনজারভেটিভ, এর জন্য কি ওরা ভোট আশা করতে পারে না নেক্সট ইলেকশনে? Yeah, we could say they done well. Yes, they have done well. I won't be stingy, not saying they didn't do well. They done well, but people saying if the policy of Labour was still there,
they would have done much better. They would have done much better. And they also thinking if there are a lot of things happening around the world now, it's going to go back to normal. It might go down again. There is a saying it might go down again because it was rise quite high. I think we in Europe we done very well. I think we done well apart from the other European countries. We done very well. And policy they use it affects a lot of people because the price of everything's going high. But if you see for few years, the people's pocket is almost empty. Almost empty. They made everything very tough especially on working class. Mm-hmm. Very difficult. A lot of people moving up from the city to a cheap area. ঠিক আছে ইসাক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে টপিকের উপরে বিস্তারিত মোটামুটি আলোচনা করার জন্য। আমরা এখন ছোট্ট ব্রেকে যাব। ছোট্ট ব্রেকে যাওয়ার আগে দর্শক শ্রোতাদের আমাদের স্টুডিও নাম্বারটা আবার বলে দিচ্ছি 07477080248। আমরা ছোট বিরতি যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন আশা করি, এবং বিরতি থেকে এসে আমরা আরও দুটো টপিক আলোচনা করব। ধন্যবাদ। সুধী শ্রোতা মণ্ডলী, আবার আপনাদেরকে স্টুডিওতে ফিরে নিয়ে আসলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখব টেলিফোনে কে আছেন। টেলিফোনে আমাদের থাকার কথা মাহফুজুল হোসেন নাহিদ ভাই, দেখি ওনাকে পাওয়া যায় কিনা। হ্যালো নাহিদ ভাই, আপনি কি শুনছেন আমাদের? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাঁ আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে সময় বের করার জন্য সানডে সকালে। আমরা আজকে আপনি হয়তো শুনেছেন যে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছি। আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ইয়ান পেজলি, আমরা জানি যে নর্দার্ন আয়ারল্যান্ডের একটা আইকনিক রাজনীতিবিদ, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন 88 বছর বয়সে। তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য রাজনৈতিকভাবে, এবং সব শেষে যে যখন টনি ব্লেয়ার থাকার কালীন অবস্থায় যে পিস ট্রিটি হয়ে গেল, যে পাওয়ার শেয়ারিংয়ের যে গভর্নমেন্টটা এখন আছে, সেই পাওয়ার শেয়ারিংয়ের গভর্নমেন্ট বেশ কিছু বছর ধরে শান্তি বিরাজমান পরিস্থিতির মধ্য দিয়ে তারা শাসন করে যাচ্ছেন, শাসন কার্য চালিয়ে যাচ্ছেন। এবং সবচেয়েতে অবাক করার মতো বিষয়, যেটা আশ্চর্য করার মতো বিষয়, সেটা হচ্ছে যে উনি এমন একটা পার্টির সাথে বা লোকদের সাথে সরকার গঠন করেছেন যারা তার খুবই শত্রুভাবাপন্ন ছিল এই পিস ট্রিটি হওয়ার আগ পর্যন্ত। তো আপনার কাছে প্রথমে জানতে চাইব উনার যে লাইফ আছে একটু ইন্ট্রোডাকশন আমাদের কাছে দেওয়ার জন্য, এবং প্রিসপোসেস সহ সামগ্রিক দৃষ্টিপত্র আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। নাহিদ ভাই। থ্যাংক ইউ আমার শরীফ ভাই। আসলে আজকে যে টপিকটা রেখেছেন ইয়ান পেসলির উপরে, আসলে ইয়ান পেসলি হলেন পুরো ইউকে এবং বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিতে একজন খুব বড় মাপের রাজনীতিবিদ। আপনি বলছেন যে মাত্র কয়েকদিন হলো উনি মারা গেছেন। তো ওনার বর্ণাঢ্য জীবন ছিল, যেটা জন্ম ওনার 1926-এ, এবং 12 সেপ্টেম্বর এই বছরে উনি পরলোক গমন করেন। তো আসল যে জিনিসটা হলো, এই যে ব্যক্তি, উনি আসলে ইতিহাসবিদরা যখন ইতিহাস নিয়ে আলোচনা করবেন, অবশ্যই ইয়ান পেসলির অনেক অতীত ছিল যা বিতর্কিত ছিল, এটা সবাই আমরা জানি। কিন্তু শেষের দিকে তার যে আপনার ফিনিশিং টাচটা ছিল ওনার রাজনৈতিক জীবনে, সেটাই ছিল সবচেয়ে বড়। এবং একজন রাজনীতিবিদ বা প্রত্যেক রাজনীতিবিদের জীবনের অবসান এভাবে হয়, এটাই সবাই চান। তো পেসলি আসলে 1950-র দিকে, যেটা আমি প্রথমে বলে নিচ্ছি, যে প্রথমে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই যে উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিটা আসলে দুইটা ধারায় বিভক্ত। একটা ধারায় আছে আপনার যেটাকে বলা হয় ইউনিয়নিস্ট বা লয়ালিস্ট। ইউনিয়নিস্ট যারা, ওরা ওই ডানিকে থাকে এবং ইউকে এর সাথে ইউনিয়নের সাথে থাকতে চায়। আর যারা আরেকটা গ্রুপ আছে যারা হলো ন্যাশনালিস্ট, যারা ওই আয়ারল্যান্ডের সাথে থাকতে চায়। তো উনি যে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন, ওইটা ছিল উলস্টার ইউনিয়নিস্ট বা লয়ালিস্ট পার্টি। আর ওনার বিপক্ষে যেটা আপনি বলছিলেন, তাদের সাথে ওনার খুব তিক্ততা সম্পন্ন রাজনৈতিক সম্পর্ক ছিল, এরা হলো IRA, যেটা বাট IRA এবং ইউনিয়নিস্টদের যদি আমরা
যদি আমরা দেখি তাহলে দেখব এটা শুধু রাজনৈতিক সংঘাতই ছিল না, এটা ছিল আসলে একটা ধর্মীয় সংঘাত। কারণ ইউনানিস্ট যারা ছিল তারা ছিল প্রটেস্টিয়ান, যারা ইউকের সাথে থাকতে চাচ্ছিল, এবং লয়ালিস্ট এবং যারা ন্যাশনালিস্ট ছিল আয়ারল্যান্ডের সাথে, ওরা ছিল আবার ক্যাথলিক। তো এই রাজনৈতিক সংঘাতটা শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা ধর্মীয় উগ্রতাবাদেও অনেক সময় রূপ ধারণ করেছিল, এবং এটাকে অনেক সময় ধর্মীয় যুদ্ধ বলে অনেক সময় উত্তর আয়ারল্যান্ডের মানুষরা এটাকে ধরে নিয়েছিল। তো এনিওয়ে, আমি এই জিনিসটা বললাম যে আমি কিছু আলোচনা করব যাতে আপনাদের একটু সম্মুখ আইডিয়া থাকে যে আমি কি নিয়ে আলোচনা করতেছি আজকে। তো প্রেসলি 1950-র দিকে উলস্টার ইউনিট বা লয়ালিস্ট রাজনীতিতে জড়িত হন, এবং সবচেয়ে বড় কথা ছিল উনি ছিলেন একজন ধর্মীয় গুরু। হ্যাঁ, উনি প্রটেস্ট্যান্ট ধর্মের একজন ধর্মীয় নেতা ছিলেন, এবং 60-এর দশকের মধ্যবর্তী সময়ে তার নেতৃত্বে লয়ালিস্টরা উত্তর আয়ারল্যান্ডের ক্যাথলিক নাগরিক অধিকার আন্দোলনের বিরোধিতা করে। ওই সময় 1960-র দিকে যেটা উত্তর আয়ারল্যান্ডে একটা আন্দোলন ছিল যেটা ক্যাথলিকদের অধিকার আদায়ের, সেই আন্দোলনের বিরোধিতার মাধ্যমেই উনার রাজনীতিতে জন্ম, আবির্ভাব হয়। এর ফলশ্রুতিতে 1960 দশকের শেষের দিকে উত্তর আয়ারল্যান্ডের দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, যখন পেসলির নেতৃত্বে ইউনানিস্টরা যখন আপনার ফিল্ডে আসে, তখন এই ক্যাথলিক এবং প্রটেস্টিয়ানের যে দ্বন্দ্বটা তখন থেকেই শুরু হয়। তো এইভাবে চলতে থাকে, এবং যা পরবর্তীতে 30 বছর পর্যন্ত এই দ্বন্দ্ব সংঘাত চলে, সেটা আমরা সবাই জানি, এবং প্রায় 1000-এর উপর মানুষ সেখানে নিহত হয়েছে এই সংঘাতের মধ্যে। 1970-তে তিনি উত্তর আয়ারল্যান্ডের একটা সিট আছে উত্তর এন্ট্রিন, ওখান থেকে উনি পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন পেসলি, এবং এরপরে উনি পরের বছরই উনি ওনার নিজস্ব রাজনৈতিক সংগঠন সেটা ছিল ডেমোক্রেটিক ইউনানিস্ট পার্টি, যেটাকে আমরা ডিইউপি বলি, এর প্রতিষ্ঠা করেন, এবং পরবর্তী প্রায় 40 বছর উনি ওই পার্টির নেতৃত্ব ছিলেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্ব দেন, এবং 2005 সালে পেসলির ডিইউপি ইউনানিস্টকে পরাজিত করে, যেটা ওই অলস্টার পার্টি যেটা উনি সৃষ্টি করেছিলেন, সেটা ইউপি কে পরাজিত করে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে ইউনানিস্টদের মধ্যে আত্মপ্রকাশ করে, এবং 2007-এ উনি একটা চুক্তি করেন, যেটা হলো সেটাকে বলে সেন্ট অ্যান্ড্রুস চুক্তি। ওইটার মোতাবেকে উনি ক্ষমতা ভাগাভাগি করেন আইআর এর সাথে। 2007 মে মাসে পেসলি উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন, এবং ওনার ডেপুটি মিনিস্টার হন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মার্টিন ম্যাগনিস, যিনি ছিলেন আইআর এর একজন সংগঠক। তো এখান থেকে যে জিনিসটা আমরা আসলে কিছু আলোচনা করব, সেটা হলো যে একজন কঠোর রাজনীতিবিদ যার জীবন শুরু হয়েছে একজন মিলিটেন্ট হিসাবে, যেটাকে আমরা মিলিটেন্ট বলি, একজন মিলিটেন্ট হিসাবে শুরু করে উনি কিভাবে একজন পিস মেকার হলেন, কিভাবে শান্তির দূত হিসাবে সেটা উনি মারা যাওয়ার পরে ইয়ান ম্যাগনিসকে জিজ্ঞেস করা হলো যে আপনার রিয়াকশন কি, উনি বলেছিলেন যে আমার একটা বন্ধুকে আমি হারিয়েছি, এই রকমের একটা। হ্যাঁ, মার্টিন ম্যাগনিসকে যখন জিজ্ঞাসা করেছেন, উনি বলছেন যে আমি আমার একজন বন্ধুকে হারালাম, এটাই উনি কমেন্ট করেছিলেন। তো পেসলির যে জিনিসটা হলো, পেসলি উত্তর আয়ারল্যান্ডের সাত্রিকেতে যেসব অবস্টাকল গুলা ছিল সেগুলা অপসারণ করেন, এবং এই যে অবস্টাকল গুলা ছিল যেমন প্রটেস্টিয়ান এবং ক্যাথলিক এবং যে ন্যাশনালিস্ট এবং ইউনানিস্টের মধ্যে যে ডিফারেন্স গুলা ছিল, ওই ডিফারেন্স গুলা তিনি অপসারণ করতে পারেন, যার দরুন এই দুইটা পার্টি পাশাপাশি ক্ষমতা ভাগে সম্মত হয়। তাছাড়া যে নতুন উত্তর আয়ারল্যান্ডের স্বপ্নদ্রষ্টা ছিলেন, এবং তিনি তার সবচেয়ে বড় অবদান ছিল তিনি তার পলিটিক্যাল এনিমিদের সাথে বসে অনেক বড় রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কারণ আজকের বিশ্বে যদি আমরা দেখি, বিভিন্ন যে সমস্যাগুলো আছে, আমি প্যালেস্টাইন ইসরায়েল সমস্যা, কাশ্মীর ভারত সমস্যা, বা বড় বড় সমস্যাগুলো যেগুলো আছে, এগুলোর দিকে নজরপাত করলে এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষার ব্যাপার আছে উত্তর আয়ারল্যান্ডে থেকে। যে সেটাই আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে এই যে নর্দারল্যান্ডের যে পিস ট্রিটিটা হয়ে গেল, এবং এখন যে অবস্থা বিরাজ করছে, সুখময় অবস্থা বিরাজ করছে সেখানে, এখান থেকে আমাদের কি কোনো শিক্ষার নেয়ার আছে? অন্যান্য যেসব জায়গায় আমরা দেখি যে যুদ্ধ চলছে বা গৃহযুদ্ধ চলছে, সেই সমস্ত মানুষদের কাছে, জনগণের কাছে, অথবা জনগণের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, তাদের কি এখান থেকে কোনো শিক্ষা নেওয়ার আছে? জি, আহমদ শরীফ ভাই, আপনি ঠিকই বলছেন। আসলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে,
যেটা আমরা ইয়ান পেসলির লাইফ থেকে আমরা নিতে পারি, যে রাজনীতি শুধু রাজনীতি করার জন্য করতে হবে না, রাজনীতি করতে হবে দেশ এবং জনগণের জন্য। এবং উনি যে উনার রাজনীতিটা ছিল উত্তর আয়ারল্যান্ডের মানুষের জন্য, এবং শেষের দিকে যদিও উনি মিলিটেন্ট হিসাবে উনার লাইফ ছিল, কিন্তু শেষের দিকে উনি বুঝতে পেরেছিলেন যে এতগুলা মানুষের জীবন নষ্ট হচ্ছে, এর বিনিময়ে কিন্তু কিছু অর্জিত হচ্ছে না। এবং শেষের দিকে উনি স্যাক্রিফাইসটা করার কারণেই আজকে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এবং উত্তর আয়ারল্যান্ড সম্পর্কে মানুষের যে ধারণাটা ছিল সেটা আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। তো এখান থেকে যে জিনিসটা আমরা বিভিন্ন প্রেক্ষাপট যেটা আমরা জানি, বিশেষ করে আমাদের প্যালেস্টাইন অথবা ইসরায়েল বা আরো বড় যেগুলো আছে কাশ্মীর, ইন্ডিয়া বা পাকিস্তান, এইসব যে সিচুয়েশন গুলো আছে, এখান থেকে ওই তৎকালীন সরকার বিশেষ করে অনেক শিক্ষা নিতে পারে যে শুধু যুদ্ধ বিগ্রহের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় না, শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। এবং অন্যদিকে অস্ত্রের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় না, অস্ত্র ছেড়ে দিয়ে আলোচনার মাধ্যমে অনেক ক্ষমতা বা অনেক জিনিস শেয়ার করা যায়। তো পেসলির যে জিনিসটা আমি আপনাকে এখানে বলতে পারি, হয়তোবা ঐতিহাসিকরা হয়তো তার অতীতকে উপেক্ষা করতে পারবেন না, কারণ ওনার অতীতটা কিন্তু যদি আপনারা ঘাটাই তাহলে দেখা যায় একজন মিলিটেন্ট হিসাবে অতীতটা ওনার খুবই ভালো ছিল না, কারণ ওনার সম্পর্কে একটা ধারণাই ছিল যে উনি সবসময় ন বলতেন, কিছু বললেই উনি সবসময় ন বলতেন। ডক্টর নো বা এরকম একটা প্রবাদ ওনার নামের সাথে যোগ করে দেওয়া হয়েছিল। জি, তারপরেও যে উত্তর আয়ারল্যান্ডের শান্তি আনয়ন এবং বিশেষ করে যে সমৃদ্ধির ক্ষেত্রে পিসলি যে ভূমিকা রাখছেন, অবশ্যই ইতিহাসবিদরা সেটা অবশ্যই সেটা মূল্যায়ন করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো 70 বছরের মধ্যে আইআরএ সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে। আইআরএ কে যে কার্যক্রম পরিচালিত হয়েছিল উত্তর আয়ারল্যান্ডে, এবং সে বেশিরভাগের মধ্যে সেটা ধ্বংসাত্মক কার্যক্রম ছিল, আপনারা জানেন, বোম বা এটা সেটা অনেক কিছু ছিল, কিন্তু পেসলি প্রথম ব্যক্তি যিনি সম্ভব হয়েছিলেন আইআরএ-কে ভেঙে দিতে, এবং এটা সম্ভব হয়েছিল আইআরএর রাজনৈতিক সংগঠনের সাথে ক্ষমতা ভাগাভাগির ফলে, এবং তাদেরকে এন্ড অফ দ্য ডে তাদেরকে উনি ডিসআর্মিং করতে সক্ষম হয়েছিলেন। এবং আজকে আইআরএ অনেক সদস্য পুলিশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং তারা এখন আর্মস ছেড়ে দিয়েছে। আর তাছাড়া আরেকটা যে জিনিস আমরা সেটা বলতে পারি যে ওনার যে ডিইউপির আগে যে সংগঠনটা ছিল সেটা ইউনিয়নিস্ট একটা সংগঠন ছিল, ইইউপি, যেটা অল স্টার ইউনিয়নিস্ট পার্টি। এটাও এটা খুবই আপনার রক্ষণশীল সংগঠন ছিল, যার সাথে আইআরএর বেশিরভাগ সময় সংঘর্ষ এবং সংঘাত চলতো। এই পেসলির কারণে ডিইউপি যে সংগঠন বা পার্টি উনি সৃষ্টি করেন, ওটার কারণে ওই ইইউপি তখন আপনার কোণঠাসা হয়ে পড়ে, এবং ডিইউপি দেখা যায় যে ওনার জীবনের শেষের যে ইলেকশনটা ছিল ওইটাই সংখ্যাগরিষ্ঠ আসন পায়, এবং অধিকাংশ প্রটেস্টিয়ান বা ইউনিয়নিস্টদের কাছে ডিইউপি আজকে সবচেয়ে গ্রহণযোগ্য। এমনকি আজকে যদি ওই উত্তর আয়ারল্যান্ডের সংসদে আপনি দিকে তাকান তাহলে দেখা যাবে যে এখনকার যে ডিইউপির রাজনীতিবিদ বা পলিটিশিয়ানরা আছেন, এখন ওরা কিন্তু পেসলিকেই উনারা স্মরণ করতেছেন। এবং সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা ছিল সেটা আপনাদের জানাই রাখা উচিত যে 2011 এর দিকে উনি কিন্তু ফার্স্ট মিনিস্টার থেকে কিন্তু পদত্যাগ করে পড়েন নিজের স্বইচ্ছায়। 2011 এর প্রথম দিকে, এবং 2011 শেষের দিকে উনি কিন্তু রাজনীতি থেকে অবসর নেন। তো উনি ফরমালি যেটা মৃত্যুর আগে উনি কিন্তু রাজনীতি থেকে অবসর নিয়ে মৃত্যুবরণ করেছেন। মানে একটা এইভাবে কি বলা যায় যে খুব একটা অর্গানাইজড একটা লাইফ লিড করেছেন উনি। প্রথম দিকের কথাটা যদি আমরা একটু আলাদা চোখে দেখি, শেষের দিকের লাইফটা আমরা যদি দেখি যে ফার্স্ট মিনিস্টার থেকে রিটায়ার্ড করলেন, তারপরে পলিটিক্স থেকে আস্তে আস্তে অবসর নিলেন, মানে একেবারে যে একটা গোছানো জীবন আমরা বলি, সে অনেকটা একটা গোছানো জীবনের মতো মনে হয়। কি মনে হয়? কথা আছে আমাদের বাংলা ভাষায়, সেটা জানেন বুঝে আপনি, সব ভালো যার শেষ ভালো। শেষ ভালো তার, হ্যাঁ অবশ্যই। ওনার শেষটা খুবই ভালো ছিল, সবকিছু ফার্স্ট মিনিস্টার হয়েছেন, আইআরএ বা সন্ত্রাস যেটা ছিল উত্তর আয়ারল্যান্ডে সেটা শেষ করছেন, এবং শেষের দিকে উনি যে সময় বুঝতে পারছেন যে উনার আর এখন দরকার না, তখন উনি ফার্স্ট মিনিস্টার থেকে পদত্যাগ করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল, ওই সময় উনি উনার যোগ্য উত্তরসূরি সৃষ্টি করতে পেরেছিলেন। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট রাজনৈতিক যারা সংগঠক তাদের একটা দায়িত্ব হলো শুধু নিজে রাজনীতিবিদ হলে চলবে না, উনার উত্তরসূরি সৃষ্টি করতে হবে। ওয়ার্ল্ড পলিটিক্সে এটা সবসময় একটা গ্যাপস দেখা যায়, যে যেমন ফর এক্সাম্পল যেমন ইয়াসির আরাফাত চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখন প্যালেস্টাইনে ওই ধরনের নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে উনার একটা বিরাট অবদান, একজনকে ভিত্তি করে যখন কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।
হ্যাঁ আর যেটা সেটা সেটা যেটা হলো উনার সবচেয়ে বড় এটাই যেটা আমি অবদান বলবো যে উনার শত্রু যেটা ওই আইআর এর পলিটিক্যাল সংগঠন যেটা সেটা নাম হলো সিন ফেইন, হুম হুম এটার সাথে যে ঐতিহাসিক ভাবে উনি ক্ষমতা ভাগাভাগি করছিলেন, জি এটাই হয়তো আমাদের আজকের বর্তমান বিশ্বের যে সংকট আছে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। হুম হুম এই উত্তর আয়ারল্যান্ডের এই ক্ষমতা ভাগাভাগি থেকে সিন ফেইন যেটা একটা আপনি বলতে পারেন যে একটা সশস্ত্র সংগঠন, সেটা থেকে কিভাবে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসলেন গতানুগতিক রাজনীতিতে, এটাও ওনার একটা বিরাট অবদান। হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ মাহফুজুল হোসেন নাহিদ ভাই। আমাদের পরবর্তী একটা টপিক আছে, আপনি কি আমাদের সাথে থাকবেন কিনা, আপনার যদি সময় থাকে? সেই আরেকটা টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখানে স্টুডিওতে আমাদের ইসাক ভাই রয়েছেন, উনার মতও আমরা নেওয়ার চেষ্টা করব। সেই মতটা হচ্ছে যে 3 নম্বর টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্যাট শেমিং। একটু আমি যদি ভেঙে বলি, বাংলায় নিয়ে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে মানুষরা একটু অতিরিক্ত ওজন বহন করছেন, শারীরিক ওজন, একটু মোটা হয়ে যাচ্ছেন, তাদেরকে লজ্জা দিয়ে মনে করা হতো যে হয়তো তাদের যে বেশি ওজনের যে ব্যাপারটা রয়েছে তারা ওজন কন্ট্রোল করে ফেলবেন, অথবা তারা স্বাস্থ্যসম্মত খাওয়া খাবেন বা এক্সারসাইজের দিকে যাবেন, শরীর চর্চা করবেন এবং করে স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে এটা অনেকটা গুছিয়ে নিয়ে আসবেন। কারণ হচ্ছে আমরা জানি যে যখন মানুষ মোটা হয়ে যান তখন শরীরের বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, এবং আমরা জানি যে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস যে আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের উপরে অনেক আননেসেসারি প্রেশার আসছে মানুষের ওজন বেড়ে যাওয়ার কারণে। তো ফ্যাট শেমিং এক্সপার্ট যারা বলছেন, কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখেছি যে তারা বলছেন যে আমরা এই যাদের ওজন বেড়ে গিয়েছে তাদেরকে আসলে লজ্জা দিয়ে কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। তাদেরকে লজ্জা দেওয়ার ফলে তারা অনেকে আছেন যে খাওয়া আগে যতটুকু খেতেন বা বাইরে যতটুকু শরীরচর্চা করতেন এটা কমিয়ে খাওয়া বাড়িয়ে পরিস্থিতি আরও নেগেটিভ আকার ধারণ করছে। তো আপনি যদি এ ব্যাপারে একটু আলোচনা করতেন। থ্যাংক ইউ মোশাররফ ভাই। আসলে জিনিসটা আসলে ঠিকই বলছেন, যেটা বলে ওই হিতে বিপরীত হয়ে হিতে যাওয়া। বিপরীত হয়ে যাচ্ছে, তো হ্যাঁ। জি, এটা বাংলা ভাষায় বলা যায়। তো আসল যে জিনিসটা হলো যে আমাদের বিশেষ করে এই পাশ্চাত্য দেশে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে যে সমস্যাটা, সেটা কিন্তু এটা বিরাট একটা সমস্যা। এবং বিশেষ করে আপনি জানেন যে এক্সাম্পল দিচ্ছেন যে আমাদের জিপির বিরাট একটা, এবং আমাদের যে ন্যাশনাল হেলথ সার্ভিসের হ্যাঁ বিরাট একটা পোর্শন কিন্তু ওদের ক্ষেত্রে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করতে হচ্ছে, জি। কারণ দেখা যাচ্ছে যে এই যে মোর ওয়েট হওয়ার কারণে দেখা যাচ্ছে অন্যান্য যে আনুষঙ্গিক বেমারগুলো বা রোগগুলো আছে, যেমন আপনার ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার, হার্ট, এইগুলা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে ওয়েটের কারণে অন্যান্য ইলনেসে মানুষ তখন অন্যান্য ইলনেসে আক্রান্ত হয়ে পড়ে। জি তো আমি যে জিনিসটা বলবো, আপনি যে টপিকটা যে লাইটে এখানে নিয়ে আসছেন, সেটা হলো যে এই জন্য আমরা স্পেসিফিকলি ব্লেম না করে আমাদের সমাজের সামগ্রিক যে অভ্যাসগুলো আছে, জি যেমন যে আমাদের যে কালচার আছে, সেগুলোর মধ্যে আমরা কালচারাল চেঞ্জ আনতে হবে। জি সেজন্য বিশেষ করে আমাদের আপনি ঘর থেকে বাইর হওয়ার পরেই যখন আপনার রাস্তার মোড়ে আপনি ম্যাকডোনাল্ডস, কেএফসি পাবেন, সেখানে আপনি কিভাবে চেঞ্জ আনবেন, ঠিক না? আমাদের খাদ্য অভ্যাসের চেঞ্জ আনতে হবে। জি এবং খাদ্য অভ্যাসের চেঞ্জ, বিশেষ করে আমাদের যে অয়েলি নির্ভর বা ওই ফাস্ট ফুড নির্ভর যে আমাদের খাদ্যাভ্যাস আছে, সেটা সেটা গভর্নমেন্টকে সেই জিনিসগুলোর ক্ষেত্রে একটু রেকটিফাই করতে হবে। জি এবং দেখা যাচ্ছে আমি এমনও আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব চিনি যারা ওই ফাস্ট ফুডের উপর রিলাই করে, ঠিক না? ওই চিকেন চিপস অথবা বার্গার, এই টাইপের জিনিসগুলা। তো খাদ্য অভ্যাস চেঞ্জ না করে কাউকে যদি আমরা ব্লেম দিই, সেই ব্লেম দেওয়াটা আসলে আমাদের উচিত হবে না। এবং এটা ওই যে ব্যক্তিকে দেওয়া হবে তার মেন্টালি এফেক্ট করে, যেটা আপনি সেটা বলছেন, জি এবং সে মনে করে যে সে সমাজের সাধারণ মানুষের চেয়ে একটু ভিন্ন, হ্যাঁ এবং তাকে একটু ভিন্নভাবে ট্রিট করা হয়। তো এভাবে যদি আমরা ট্রিট না করে আমরা যদি ওটাকে একটু মোরাল সাপোর্ট দিই, আপনার হয়তো বা জানা আছে কি না আছে, আমি এখানে একটা ন্যাশনাল হেলথ সার্ভিসের একটা প্রজেক্ট আছে। জি তো প্রথমে একটু যদি মনে করে জিপি যে কারো একটু ওয়েট একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে জি ওখানে পাঠায়, ওটার নাম হলো অ্যাক্টিভেট প্রজেক্ট। জি
তো অ্যাক্টিভেট প্রজেক্টটা আসলে খুব ভালো। এটা আমি দুই একটা প্রোগ্রাম ওদের সাথে গেছি বা আমি ওদের সাথে ভলান্টিয়ারশিপ কাজ করছিলাম, যেখান জি। থেকে আমি দেখছি। তো ওখানে জাস্ট ওরা কি করে, ওখানে শুধু অ্যাডভাইস দেয়, হ্যাঁ, যেমন বিভিন্ন খাদ্য তালিকা নিয়ে আসবে, নিয়ে দেখাবে আপনাকে কতটুকু ফ্যাট, একটা জি। 100% মধ্যে কতটুকু ফ্যাট থাকতে হবে, কতটুকু সল্ট থাকতে হবে, এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো আপনাকে এক্সপ্লেইন করে। জি। তো এ থেকে যে জিনিসটা হয়, যেটা যে আমরা খাদ্যাভ্যাস সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া জন্মে, এবং বিশেষ করে আপনি জানেন বোধহয় স্কুলের থেকে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করা হয়। প্রত্যেকটা স্কুলেই কিন্তু তার নিজস্ব নার্স আছে, এবং বাচ্চাদেরকে সব সময় হাইট এবং ওয়েট চেক করা হয়, বিএমআই চেক করা হয়। যদি কোনো বাচ্চাকে মনে করা হয় যে তার ওভারওয়েট হয়ে যাচ্ছে, প্যারেন্টসকে চিঠি পাঠানো হয় এবং অ্যাক্টিভেটে পাঠানো হয়। তো এই যে জিনিসগুলা, এগুলা খুবই ভালো জিনিস আমাদের গভর্নমেন্টের দিক থেকে, যে যে জিনিসগুলা। বাট অন্যদিকে যে জিনিসগুলো হলো যে শুধু ইনভেস্ট আমরা ওই করলাম ওইদিকে হবে না। আমাদের আমি যে জিনিসটা মনে করি এক্ষেত্রে সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের খাদ্যাভ্যাস এবং কালচারাল চেঞ্জের দিকে আমাদেরকে আর একটু, বিশেষ করে গভর্নমেন্ট পর্যায়ে আমাদেরকে আর একটু মনোনিবেশ দিতে হবে, যাতে আমাদের কিভাবে হেলথি ফুড খাওয়ানো যায়। বিশেষ করে যেটা একটা খুব ভালো একটা জিনিস আমি যেটা এপ্রিসিয়েট করতেছি, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের থেকে একটা নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটা যে প্রাইমারি লেভেলের বাচ্চাদেরকে হেলথি ফুড দেওয়া হচ্ছে। আমার নিজেরই দুটো বাচ্চা স্কুলে যায়। তো এখান থেকে আমি যেটা দেখছি যে ইটস এ গুড ইনিশিয়েটিভ। অন্ততপক্ষে দিনের লাঞ্চটা একটা হেলথি ফুড খাচ্ছে বাচ্চারা, এবং সেটা স্কুলে তাদের খাচ্ছে, এবং ওই সবগুলা মানে ওই যে ফ্যাট এবং সল্টের পরিমাণ ওগুলা যাচাই করে চার্ট করে ওদেরকে লাঞ্চটা দেওয়া হচ্ছে। তো এজ এ টাওয়ার হ্যামলেটের বাসিন্দা হিসাবে আই ফিল প্রাউড। ইটস এ গুড প্রজেক্ট, and I hope so other borough and other government the department, they will follow them or they copy them this type of a initiative. থ্যাংক এবং ইউ। এটা আসলে সামগ্রিক ব্যাপার। জি। উই শুড থিঙ্ক অ্যাবাউট এট এ নেশন ওয়াইড। জি। এটা কোনো এটা এরিয়ার মাধ্যমে এটা চেঞ্জ করা সম্ভব না, সম্ভব না। জি। বা এটা বাস্তবসম্মত হবে না। অবশ্যই। এটা ওই ন্যাশনাল দৃষ্টিকোণ থেকে আমাদেরকে জি। ওই চিন্তা ভাবনা করতে হবে জি, এই জিনিসটা অনেক নিয়ে। অনেক ধন্যবাদ মাহফুজুল হোসেন নাহিদ ভাই, আপনার অপূর্বভাবে উপস্থাপন করার জন্য সামগ্রিক বিষয়টা, যদিও অনেকটা এটা হেলথ রিলেটেড ছিল। কিন্তু আমাদের স্টুডিওতে বসা ইসাকুদ্দিন ভাই আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছেন। নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইসহাক ভাই। খুব ভালো লাগলো আপনার যে টপিকগুলো আলাপ করতেছেন, খুবই চমৎকার। আচ্ছা, আমার একটা মানে আমাদের এই যে দুই টপিক আপনি আলাপ করলেন, আমাদের কমিউনিটি আমরা এটাতে থেকে কি শিক্ষা নিতে পারি? ওই যে আগে যে একজন এটা আলাপ করলেন, ইয়ান পিসলি, ও ফ্যান্টাস্টিক হিজ লাইফস্টাইল এন্ড হাউ হি চেঞ্জড, এন্ড যেভাবে সে কুরবানি দিয়েছে জাতির জন্য। আমাদের যে এইগুলাতে কি শিক্ষা নিতে পারি, কারণ একটু আপনি যদি বলেন তাহলে ভালো হইতো। জি, থ্যাংক ইউ ইসহাক ভাই। আসলে সুন্দর প্রশ্ন করছেন যে ইয়ান পেসলি জীবন থেকে আমাদের কমিউনিটি কি সব শিক্ষা। বিরাট একটা শিক্ষা আমাদের এখান থেকে নেওয়া যেতে পারে। যেমন আমরা যদি একটা ক্ষুদ্র পরিসরে চিন্তা করি, যে প্রত্যেকটা জিনিস, যেমন আমরা চিন্তা করি যে শক্তির মাধ্যমে সবসময় কোনো জিনিস চেঞ্জ করা সম্ভব না। পিস মেকিং করতে হলে সেটা আলোচনার দরকার, এবং বিশেষ করে সেখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো পেশেন্স। পেশেন্সটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা বাংলা ধৈর্য বলি। আমাদের যে কোনো একটা টপিকস বা যে কোনো সময় আমরা চিন্তা করে দেখেন, কমিউনিটির ব্যাপারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছি আমরা এখানে, স্বাভাবিক, যেহেতু এখানে আমরা মাইনরিটি কমিউনিটি। তো যেখান থেকে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল যেটা হলো, যেমন রিসেন্টলি আমাদের একটা ছেলে ওই ডিটেনশন সেন্টারে মারা গেছে, আপনারা সবাই জানেন। তো এখান থেকে যে জিনিসটা হলো যে এই জন্য আমরা এমনভাবে আমরা মানে মুভমেন্টটা করব, যাতে গভর্নমেন্টকে বা মেজরিটি যে কমিউনিটি বা বড় কমিউনিটি যে থাকে তাদের কাছে এটাই আমরা পৌঁছে দেবো, যে যে জিনিসটা করা হয়েছে ওটা ঠিক না, এবং ওটার ইনভেস্টিগেশনের জন্য চাপ সৃষ্টি করা। হ্যাঁ, আমরা মাইনরিটি কমিউনিটি হিসাবে ইউকেতে আমরা ইচ্ছে করলে যা ইচ্ছা বা আমাদের যে চিন্তা ভাবনা সেটা আমরা এস্টাবলিশ করা সহজ হবে না, কারণ এখানে অনেক বড় কমিউনিটি অলরেডি এস্টাবলিশড আছে। তো ইয়ান পিসলির জীবন থেকে এটাই যে সহমর্মিতা এবং যেটা হলো এই আমাদের একে অপরের সাথে মানে বসবাস করা, যেটা সাদা কালো অথবা হোয়াট এভার, প্রোটেস্টিয়ান, ক্যাথলিক, খ্রিস্টান, মুসলমান, যেটা আমাদের কমিউনিটির মানুষ, আমাদের এখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান, আমরা মুসলমান হিসাবে দেশে আছি, আমাদের কমিউনিটির বেশিরভাগ মানুষই মুসলমান। তো এই যে সহমর্মিতা, এই যে মেসেজগুলা যদি আমরা তুলে ধরতে পারি এখানে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান জনশক্তির কাছে, তাহলে তাদের মুসলমানদের সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা আছে, সে ধারণাটা
থাকবে না, কারণ হয়তো বা মিডিয়া বা অন্যান্য প্রচার মাধ্যমে মুসলমান বা বিশেষ করে যে বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমরা আসা, আমাদের সম্পর্কে তাদের বিশেষ করে ধারণাটা খুবই ভালো না। এতে আমরা যদি আমাদেরকে নিজে তুলে ধরতে পারি, বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, বা যেটা নেশন ওয়াইড যে প্রজেক্ট গুলা থাকে তাদের সে ভালো ভালো কাজগুলা যদি আমরা নিজেদের ইনভলভমেন্টস বাড়াই, তাহলে অবশ্যই এই যে আমাদের এখানে যে বড় কমিউনিটিটা আছে বা গভর্নমেন্ট আছে, অবশ্যই আমাদেরকে আমাদের কমিউনিটি সম্পর্কে তাদের অবশ্যই ভালো ধারণা হবে। এবং ভেরি গুড নিউজ অ্যাকচুয়ালি, অন্যান্য কমিউনিটির সাথে যদি তুলনা করা হয়, বাঙালি কমিউনিটি সম্পর্কে এদেশের মানুষের বা এদেশের জনগণের খুবই একটা ভালো ধারণা আছে যদি, এবং বিশেষ করে আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের ছেলেপেলেরা অনেক অগ্রসর হয়েছে বা অ্যাডভান্স হয়েছে। তো এখান থেকে আমরা ইয়ান পেসলির জীবনকে আমরা বাঙালি হিসাবে আমরা এটাই চেষ্টা করব যে কোনো জিনিস চেঞ্জের ক্ষেত্রে আমরা পেশেন্স দেখাবো, এবং আমরা চাইবো যে একটা কমপ্লিট লাইফ করতে, যেটা আমার সঙ্গে মনে হয় স্পেশালি ওই যে আপনার আমাদের যারা লিডারশিপ আমরা দিতেছি, আমরা যারা কমিউনিটিতে আছি, আই থিংক উই ক্যান লার্ন লট অফ থিংস ফ্রম হিম, যে তার জীবনে লটস অফ থিং কমিউনিটি লিডারের একটা জিনিস হলো টাইম নাই বোধহয়, যেমন আপনার যে ফ্যাট শেমিং। আচ্ছা, আমাদের সমাজে দেখুন অনেক আছে এইরকম স্বাস্থ্য, কিন্তু আমরা হোয়াট উই ডু ইজ ফর সাম পিপল এটা একটা বেমার হয়ে গেছে আসলে, সামটাইম হ্যাভ ডিপ্রেশন, লোনলিনেস, বুলিং, কিন্তু আমরা কিন্তু এরকম না দেখে আমরা অনেক সময় কিন্তু ওদেরকে টিটকারি করি, বুলিং করি। দিস উইল টেক দেম ব্যাক টু আপনাকে যেখানে পূর্ববর্তী অবস্থায় ফিরে নিয়ে যায়। তো আমরা আই থিঙ্ক উই হ্যাভ টু, স্পেশালি আমাদের যদি এইরকম কিছু হয়ে থাকে আমাদের কমিউনিটিতে, আই থিঙ্ক উই হ্যাভ টু মেক অ্যাওয়ারনেস অন এগুলো। আসলে অনেক সময় বেমার হইতে পারে, it definitely happens from depression. There are a lot of cases like this. The person is depressed, so when they have food they get happy. এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা আমি যেটা মনে করি সেটা প্যারেন্টসদের ভূমিকা। হ্যাঁ, কারণ ওই যে আপনার ছেলে বা মেয়ে যে সময় ওয়েট থাকবে সেটা আপনার নজরেই প্রথমে পড়বে, অন্য কারো নজরে পড়ার আগে। তো এটা যেটা হলো যে ওই অ্যাডভাইস কিন্তু এটা সব জায়গা থেকে আসে, জিপি থেকে আসে, নার্স থেকে আসে। আপনাকে যে অ্যাডভাইস দেওয়া হবে আপনার চিলড্রেনের ব্যাপারে, সেই ধরনের অ্যাডভাইস যদি আমরা প্রথম থেকে মেনি, যেমন এটা একটা বিরাট প্রজেক্ট, যেটা আমি আপনাকে বলছিলাম আগে, অ্যাক্টিভেট প্রজেক্টে কিন্তু এটা ভলান্টারি সংগঠনগুলো কাজ করতেছে এবং খুবই ভালো রেজাল্ট করতেছে। কারণ আমি আমার ছেলের স্কুল থেকে দেখছি কিছু সংখ্যক ছেলেদেরকে ওই অ্যাক্টিভেট প্রজেক্টে পাঠানো হয়েছে, 6 সপ্তাহ ট্রেনিং দেওয়া হয় প্যারেন্টসদেরকে, খাওয়ানো কি অভ্যাস হবে, এক্সারসাইজ কিভাবে করতে হবে, লাইফস্টাইল কিভাবে করতে হবে। তো বাচ্চাদেরকে, বিশেষ করে আমি বাচ্চাদের কথা বলতেছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদের ব্লেম দেওয়াটা উচিত না। সেটা তার কোনো দোষ না যে তার ওয়েট পুট করতেছে, এবং ওয়েট পুট করার জন্য অনেক সময় কিন্তু সবসময় যে ওই খাওয়া দাওয়াটা বেশি করলেই হয় সেটা না, অন্যান্য কারণ আছে, মেন্টাল ব্যাপার স্যাপার আছে, বিশেষ করে আপনি যেটা একটা বলেছেন ফ্যামিলির ব্যাপার স্যাপার আছে। অনেক সময় যদি ফ্যামিলিতে স্টেবিলিটি না থাকে, ফ্যামিলিতে যদি প্যারেন্টস এর মধ্যে সুসম্পর্ক না থাকে, সেটা কিন্তু এফেক্ট করে এবং সেখান থেকে অনেক সময় ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। যাই হোক, নাহিদ ভাই, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে রবিবারের সন্ধ্যায় আমাদেরকে সময় বের করে দিয়েছেন আপনি, এর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আমাদের আগামী প্রোগ্রামগুলোতেও আপনি সাথী হিসেবে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনাকে এবং ইসহাক ভাই, আমার দুই ভাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুধু শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের শেষে চলে এসেছি। আজকে আমরা 3টি যে টপিক নিয়ে আলোচনা করলাম, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টেলিফোনে মাহফুজুল হোসেন নাহিদ ভাই ছিলেন এত সময়, এর আগে এবং মধ্যখানে আমাদের ইসহাক উদ্দিন ভাই আমাদেরকে সময় দিয়েছেন। গেস্ট হিসেবে যারা এসছেন, যারা অতিথি হিসেবে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা শুনছেন এত সময় আমাদের সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আগামী রোববার 8টার দিকে আমাদের প্রোগ্রাম শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখনই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।